প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই ঘরবন্দি আছো। বিশ্বে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ চলছে, ফলে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়, এমনকি আমাদের বিদ্যালয় বন্ধ হয়ে আছে। আমাদের প্রধান শিক্ষক অনলাইন ভার্চুয়াল ক্লাস খুব সুন্দরভাবে তৈরি করতে বলছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আজকে তোমাদের পৃথিবীর পরিক্রমণ গতি নিয়ে পড়াবো এবং পৃথিবীর পরিক্রমণ গতি সম্বন্ধীয় যে সমস্ত প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করব। তাহলে পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে প্রথমত জানতে হবে। পৃথিবীর পরিক্রমণ গতি পৃথিবী যে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পথে পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরে চলেছে সূর্যের চারিদিকে, তাকেই বলছে পৃথিবীর পরিক্রমণ গতি। তো কি বললাম? পৃথিবী যে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পথে পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলেছে, তাকেই বলছে পরিক্রমণ গতি। পরিক্রমণ করতে যে পথে পৃথিবী পরিক্রমণ করছে তাকে বলছে কক্ষ বা কক্ষপথ। তাহলে কি বললাম? পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে তাকে বলছে কক্ষ এবং কক্ষপথ। পৃথিবীর কক্ষটি পৃথিবীর মেরুরেখার সাথে সবসময় 66.5 কোণে হেলে অবস্থান করে। তাহলে কি বললাম? পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? 66.5 কোণে হেলে অবস্থান করে। আর নিরক্ষীয় তলের সাথে পৃথিবীর মেরুরেখা 23.5 কোণে হেলে অবস্থান করে। তাহলে এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? কক্ষ বা কক্ষপথ বলতে কি বোঝো, এবং কক্ষতল কি, কত ডিগ্রি কোণে কক্ষতলটি অবস্থিত। এই এর আগে তোমরা পৃথিবীর পরিক্রমণ গতি এটা বুঝতে পেরেছো। এর পৃথিবী পরিক্রমণ করতে সময় লাগছে আমরা জানি 365 দিন, কিন্তু সূক্ষ্ম হিসাবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 1 বছর। তাই এটাকে বলা হচ্ছে সৌর বছর। কি বললাম? পৃথিবী পরিক্রমণ করতে কত সময় লাগছে? 3 ঘন্টা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 1 বছর। তাই পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে সৌর বছর বা বার্ষিক গতি। এবার অধিবর্ষ কাকে বলে? এই যে পৃথিবী পরিক্রমণ করতে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টা, আমরা কিন্তু প্রায় 6 ঘন্টা হিসাব ধরি না। আমরা 365 দিনের একটা বছর গণনা করি। এই যে 6 ঘন্টা বা 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বেশি থেকে গেল, এই হিসাবটা ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর 6 গুণিত 4 ঘন্টা বা 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে নিয়ে 366 দিনের বছর গণনা করা হয়। এই বছরটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। কি বললাম? পৃথিবীর পরিক্রমণ করতে সময় লাগছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 6 ঘন্টা। এই আমরা কিন্তু 365 দিনে বছর গণনা করে থাকি, কিন্তু এই যে 6 ঘন্টা বেশি থেকে যাচ্ছে, এই হিসাবটা ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর 6 গুণিত 4 সমান 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে নিয়ে 366 দিনের বছর গণনা করা হয়। এই বছরটিকে বলা হচ্ছে অধিবর্ষ। এই অধিবর্ষের সময় ফেব্রুয়ারি মাসের দিনের সংখ্যা 28 যুক্ত 1 সমান 29 দিনে হয়। কি করে বুঝবো অধিবর্ষ? প্রত্যেকটি বছরকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল যদি মিলে যায়, ভাগশেষ না থাকে, তাহলে সেটা হচ্ছে অধিবর্ষ বছর। আর শতবর্ষ যেগুলো আছে সেগুলোকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, ভাগশেষ না থাকে, সেটা হচ্ছে অধিবর্ষ। তাহলে অধিবর্ষ কি বোঝা গেল?
এরপরে আমরা অপসর এবং অনসর। এই যে পৃথিবীর পরিক্রমণ করছে সূর্যের চারিদিকে, এই কক্ষপথটি হচ্ছে উপবৃত্তাকার এবং 66° কোণ করে হেলে অবস্থান। তাহলে এইটা হলো কক্ষপথ, 66° কোণ করে হেলে অবস্থান করছে। এই পরিক্রমণ করার সময় পৃথিবী সূর্যের মধ্যে গড় দূরত্ব থাকে 15 কোটি কিলোমিটার। তাহলে কি বললাম, পৃথিবী পরিক্রমণ করছে উপবৃত্তাকার কক্ষপথে এবং পৃথিবী সূর্যের মধ্যে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, কিন্তু এই দূরত্ব সর্বদা সমান থাকে না, কখনো কম কখনো বেশি। 3রা জানুয়ারি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার, তাই এটাকে বলছে অনসর অবস্থান। তাহলে কি বললাম যে পৃথিবী যখন 3রা জানুয়ারি 14,70,00,000 কিলোমিটার দূরত্ব হয় পৃথিবী সূর্যের দূরত্ব, তখন তাকে বলছে অনসর অবস্থান। আবার 4ঠা জুলাই পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, তখন 20,20,00,000 কিলোমিটার, এই সময়টাকে বলা হয় অপসর অবস্থান। এই 3রা জানুয়ারি অর্থাৎ অনসর অবস্থানের সময় সূর্যকে বড় দেখায় কাছে বলে, আর জুলাই মাসে সূর্যকে ছোট দেখায় দূরে থাকবে বলে। তাহলে অপসর অনসর কাকে বলে বুঝতে পারলে আবার বলে দিচ্ছি। পৃথিবী একটি উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে। এই পরিক্রমণের সময় সূর্য পৃথিবীর মধ্যে গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, কিন্তু দূরত্ব সর্বদা সমান থাকে না, কখনো কম কখনো বেশি। 3রা জানুয়ারি 14,70,00,000 কিলোমিটার হয়, এই অবস্থানকে হচ্ছে অনসর অবস্থান। আর 4ঠা জুলাই পৃথিবী সূর্যের দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার, তাই একে বলা হয় অপসর অবস্থান। এতক্ষণ তো আমরা পরিক্রমণ গতির প্রাথমিক যে প্রশ্নগুলো সেটা নিয়ে আলোচনা করলাম। এবার পৃথিবীর যে পরিক্রমণ গতি রয়েছে সেটা আমরা কিভাবে প্রমাণ করব এবার জানতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। তাহলে কি বললাম, কিভাবে প্রমাণ করব পৃথিবীর পরিক্রমণ গতি আছে সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি। সৌরজগতে যে বিভিন্ন গ্রহগুলি আছে তাদের প্রত্যেকেরই পরিক্রমণ গতি আছে। তাই পৃথিবী যেহেতু সূর্যের একটি গ্রহ, তাই এরও পরিক্রমণ গতি থাকাই স্বাভাবিক। 2, নক্ষত্রদের আপাত গতি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নক্ষত্রদের আপাত গতি। কোন একদিন রাত্রিতে পরিষ্কার আকাশের দিকে একটা নক্ষত্রকে লক্ষ্য করে দেখবে এবং তারপরের দিন দেখবে এরকম পরপর কয়েকদিন দেখবে যে নক্ষত্রটি আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুদিন পর সেই নক্ষত্রটি অদৃশ্য হয়ে যাবে। আবার ঠিক 1টি বছর পর সেই তারিখটা যদি মনে রাখা যায়, সেই নক্ষত্রটাকে সেই একই জায়গায় 1 বছর পরে দেখা যাবে। এ থেকে প্রমাণ হয় যে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করছে এবং একটা নির্দিষ্ট সময় সেই জায়গাটায় আসছে বলেই বলা যায় যে পৃথিবীর পরিক্রমণ গতি আছে। তাহলে কি বললাম, নক্ষত্রদের আপাত গতি, অর্থাৎ কোন একটি নক্ষত্রকে রাতের আকাশে যদি লক্ষ্য করা যায় সে আস্তে আস্তে পশ্চিম দিকে সরে যাবে, কিন্তু কিছুদিন পর সে অদৃশ্য হয়ে যাবে। ঠিক 1টি বছর পরে যখন দেখা যাবে সেই নক্ষত্রটাকে সেই জায়গাটায় আবার দেখা যাবে। তাই এরই প্রমাণ হয় পৃথিবীর পরিক্রমণ গতি আছে। সূর্যের পরিবর্তিত অবস্থা পরে পড়াবো তোমাদেরকে, আজকেই পড়াবো। দেখবে যে সূর্যের মাত্র 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর বাদ দিয়ে বাকি দিনগুলিতে উত্তরায়ণের সময় উত্তর দিকে খানিকটা হেলে কিরণ দিচ্ছে এবং দক্ষিণায়নের সময় দক্ষিণ দিকে খানিকটা হেলে কিরণ দিচ্ছে। তার কারণই হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করছে, ফলে ওই দুটো দিন বাদ দিয়ে বাকি দিনগুলো হয় উত্তর দিকে হেলে অবস্থান করছে অথবা দক্ষিণ দিকে হেলে অবস্থান করছে। এর থেকেই প্রমাণ করা যায় যে পৃথিবীর পরিক্রমণ গতি আছে। মহাকর্ষ সূত্র। নিউটনের আবিষ্কৃত মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানতে পারি কোন বড় বস্তু ছোট বস্তু চারদিকে ঘুরতে পারে না। সে ঘুরতে গেলে প্রচুর বেগের প্রয়োজন হতো কিন্তু বা সময়ের প্রয়োজন হতো, কিন্তু এটা সম্ভব নয়। যেহেতু পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, তাই সূর্যের পক্ষে পৃথিবীর চারদিকে ঘোরা অস্বাভাবিক ব্যাপার। এ থেকে প্রমাণ হয় যে
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। প্রত্যক্ষ প্রমাণ, শেষ বিষয় হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যে পৃথিবী থেকে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে তার শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা ক্যামেরার সাহায্যে পৃথিবী যে বিভিন্ন দিনের যে অবস্থান, সেই অবস্থানে লক্ষ্য করা যায় যে পৃথিবী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এ থেকে প্রমাণ হয় পৃথিবীর পরিক্রমণ গতি আছে। এরপরে ফলাফল, এই যে পরিক্রমণ গতির ফলে পৃথিবীর কি কি ঘটে। এক, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি, এবং দুই, ঋতু পরিবর্তন। তাহলে কি বললাম, পরিক্রমণ গতির ফলে কি ঘটে, ফলাফল কি, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন। এবার দিন রাত্রি হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে এবং কি আলোচনা করব। তো দিন রাত্রি হ্রাস বৃদ্ধির কারণ কি, এই দিন রাত্রি হ্রাস বৃদ্ধি পড়ার আগে কারণটা কি। এক নম্বর কারণ হচ্ছে পৃথিবীর গোলাকার আকৃতি। তাহলে দিন রাত্রি হ্রাস বৃদ্ধির কারণ কি, এক নম্বর বললাম পৃথিবীর গোলীয় আকৃতি। দুই, পৃথিবীর সূর্য প্রদক্ষিণ করে উপবৃত্তাকার কক্ষপথে। দুই নম্বর বিষয় কি বললাম, পৃথিবী সূর্যের চাঁদে প্রদক্ষিণ করে একটি উপবৃত্তাকার কক্ষপথে। পৃথিবী সর্বদা 66.5 কোণ করে অবস্থান, আর পৃথিবীর আবর্তন গতি আর পরিক্রমণ গতি, এই কারণের জন্যই পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়। এবার দিন রাত্রি হ্রাস বৃদ্ধির কিভাবে ঘটে সেইটা নিয়ে আমি বোর্ডে স্কেচিং করেছি, সেটা বোঝাবো। দিন রাত্রি হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে 5টা বিষয় তোমরা প্রত্যেক মনে রাখবে, 4টে তারিখ এবং 2টো কথা। 1, 22শে ডিসেম্বর, 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর। 5, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। তাহলে কি বললাম, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করতে গিয়ে 5টা বিষয় প্রত্যেকে মনে রাখবে। 1, 22শে ডিসেম্বর, 2, 21শে মার্চ, 3, 21শে জুন, 4, 23শে সেপ্টেম্বর, 5, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। এবার আমরা বর্ণনাতে যাব, যে কোনো একটা তারিখ ধরে আমরা বর্ণনাতে যাব। যেহেতু আমরা পৃথিবীর উত্তর ভারতে বাস করছি, তাহলে আমরা 22শে ডিসেম্বর থেকে শুরু করব। 22শে ডিসেম্বর এবং উত্তরায়ণ, এই দুটো বিষয়। 22শে ডিসেম্বরের পর পৃথিবী, 22শে ডিসেম্বর অবস্থানটা বলে দিই আগে। 22শে ডিসেম্বরের সময় পৃথিবী উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে থাকে, দক্ষিণ গোলার্ধ কাছে থাকে। তাহলে 22শে ডিসেম্বরের পর কি হচ্ছে, পৃথিবী দক্ষিণ গোলার্ধ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর উত্তর গোলার্ধ কাছে আসতে থাকছে। এটাকে বলছে উত্তরায়ণ। তাহলে কি বললাম, 22শে ডিসেম্বরের পর পৃথিবী দক্ষিণ গোলার্ধ আস্তে আস্তে দূরে সরতে থাকছে, আর উত্তর গোলার্ধ কাছে আসতে থাকছে। এটাকে বলছে উত্তরায়ণ। এই উত্তরায়ণ ঘটে 21শে জুন পর্যন্ত। 21শে জুন পর্যন্ত উত্তরায়ণ ঘটে, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকতে থাকে, একে বলছে উত্তরায়ণ। তাহলে 22শে ডিসেম্বর থেকে 21শে জুন হচ্ছে উত্তরায়ণ। তারপরে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ তখন কি ঘটছে, পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকছে, দক্ষিণ মেরু কাছে আসতে থাকছে, তাই এটাকে বলছে দক্ষিণায়ন। এই দক্ষিণায়ন ঘটে 22শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে বোঝা গেল উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাকে বলে। আবার বলে দিচ্ছি, 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত আস্তে আস্তে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকতে থাকছে, আর দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে সরতে থাকছে, এটাকে বলছে উত্তরায়ণ। আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত পৃথিবী দক্ষিণ মেরু সূর্যের দিকে কাছে আসতে থাকছে, আর উত্তর মেরু দূরে সরতে থাকছে, এটাকে বলছে দক্ষিণায়ন। তাহলে উত্তরায়ণ দক্ষিণায়ন কাকে বলে বুঝতে পারলে। এবারে 22শে ডিসেম্বরের পর যখন উত্তরায়ণ সংঘটিত হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ উত্তর মেরু সূর্যের দিকে ঝুঁকতে থাকছে এবং দক্ষিণ মেরু আস্তে আস্তে দূরে সরতে থাকছে, এই সময় আস্তে আস্তে যখন সরছে, তখন 21শে মার্চ থেকে যখন উত্তরায়ণের মধ্যে থাকবে, তখন পৃথিবীর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেবে, এবং পৃথিবীতে উভয় মেরু সমান দূরত্ব অবস্থান করবে, এবং সমান দিন সমান রাত্রি অবস্থান হবে। এই দিনটিকে বলছে বিষুব। তাহলে কি বললাম, এই উত্তরায়ণের সময় 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেবে, অর্থাৎ 0 ডিগ্রির উপর লম্বভাবে কিরণ দেবে,
এবং উভয় মেরু সমান দূরত্বে অবস্থান করবে, পৃথিবীতে দিন রাত্রি সমান হবে। এই দিনটিকে বলা হচ্ছে বিষুব। যেহেতু এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল, তাই এটাকে বলছে মহা বিষুব। তাই কি বললাম, 21শে মার্চ এটাকে বলছে বসন্তকাল উত্তর গোলার্ধে, তাই এটাকে বলছে কি মহা বিষুব। এবার 21শে মার্চের পর থেকে আরো উত্তরায়ণ সংঘটিত হচ্ছে। করতে করতে যত পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে ঝুঁকতে থাকছে, দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে সরতে থাকছে, এই করতে করতে 21শে জুন তারিখে কর্কট ক্রান্তি রেখার উপরে, অর্থাৎ 33 উত্তর অক্ষ রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে। এবং এই সময় উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়, রাত্রি সব থেকে ছোট, দক্ষিণ গোলার্ধে হবে বিপরীত অবস্থা, অর্থাৎ রাত্রি বড়, দিন ছোট। তাই এই দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি, যেহেতু কর্কট রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার এই 21শে জুন হচ্ছে উত্তরায়ণের শেষ দিন, তাই এই দিনটিকে বলা হয় উত্তর অয়নান্ত দিবস। তাহলে আবার বলে দিই, কর্কট সংক্রান্তি কাকে বলে। 21শে মার্চের পর থেকে পৃথিবীর উত্তর যখন সূর্যের কাছাকাছি আসতে থাকছে এবং দক্ষিণ মেরু আরো দূরে সরতে থাকছে, এই করতে করতে 21শে জুন তারিখে যখন আসবে, তখন সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেবে এবং উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়, রাত্রি সব থেকে ছোট, দক্ষিণ গোলার্ধে দিন ছোট, রাত্রি বড়। তাই এই কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এটাকে বলছে কর্কট সংক্রান্তি। যেহেতু উত্তরায়ণের শেষ দিন, তাই এই দিনটিকে বলছে উত্তর অয়নান্ত দিবস। তাহলে উত্তরায়ণের শেষ দিন ঘটে গেল, এরপর আস্তে আস্তে দক্ষিণায়ন শুরু হবে। দক্ষিণ শুরু হতে হতে যখন 23শে সেপ্টেম্বর তারিখে আসবে, অর্থাৎ উত্তর মেরু দূরে সরে যাবে, দক্ষিণ মেরু কাছে আসতে থাকবে, তখন আবার নিরক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে এবং আবার একইভাবে উভয় মেরু দূরে সমান দূরত্ব অবস্থান করবে, দিন রাত্রি সমান হবে। এটাকে বলা হয় বিষুব। যেহেতু এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল, তাই এটাকে বলছে জল বিষুব। তাহলে কি বললাম, 23শে সেপ্টেম্বর ঠিক একইভাবে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেবে, অর্থাৎ 21শে মার্চের মতোই দক্ষিণায়নের সময়, এবং উভয় মেরু সমান দূরত্বে অবস্থান করবে এবং দিন রাত্রি সমান হবে, তাই এটাকে বলা হয় বিষুব। বিষুব কথার অর্থ সমান। যেহেতু উত্তর গোলার্ধে এই সময় কি কাল, শরৎকাল, তাই এটাকে বলছে জল বিষুব। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে জল বিষুব পর্যন্ত আমরা এলাম। তারপরে আমরা আরো দক্ষিণায়ন শুরু হচ্ছে, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু আরো দূরে সরতে থাকছে, দক্ষিণ মেরু কাছে সূর্যের কাছাকাছি আসতে থাকছে। এই করতে করতে 22শে ডিসেম্বর তারিখে কি হচ্ছে, মকর ক্রান্তির উপরে, অর্থাৎ 33 দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তাই এবং দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন, রাত্রি ছোট, উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা, অর্থাৎ দিন ছোট, রাত্রি বড়। যেহেতু দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড়, রাত্রি ছোট এবং মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এই 22শে ডিসেম্বর বা 21শে ডিসেম্বর বা 22শে ডিসেম্বর তারিখে বলা হচ্ছে মকর সংক্রান্তি। কি বললাম, 23শে মার্চ সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী যখন দক্ষিণায়ন আরো শুরু হচ্ছে, অর্থাৎ উত্তর মেরু আরো দূরে সরে যাচ্ছে, দক্ষিণ মেরু সূর্যের কাছাকাছি আসতে থাকছে, এই সময় 21শে ডিসেম্বর বা 22শে ডিসেম্বর তারিখে এমন এক অবস্থানে থাকে সূর্য, অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন, উত্তর গোলার্ধে সবথেকে ছোট দিন, রাত্রি বড়। যেহেতু মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং দিন সবথেকে বড়, তাই 21শে ডিসেম্বর বা 22শে ডিসেম্বর তারিখে বলা হচ্ছে মকর সংক্রান্তি। এই সময় দক্ষিণায়নের শেষ দিন, তাই এটাকে বলছে দক্ষিণ অয়নান্ত দিবস। কি বললাম, তাহলে এই 21শে ডিসেম্বর 22শে ডিসেম্বর দক্ষিণায়নের শেষ দিন, তাই এই দিনটিকে বলা হচ্ছে দক্ষিণ অয়নান্ত দিবস। এরপরে নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে বাড়ির কাজ দেব, তোমরা ভালো করে সুন্দর করে করবে
খোলার পর সেই কাজগুলি আমরা দেখব। তাহলে এতক্ষণ যেগুলো পড়ালাম তার সেই বিষয়ের উপর যে কোশ্চেনগুলো তোমাদের বাড়িতে করতে দিচ্ছি সেগুলো হলো, সৌর বছর কাকে বলে? 2, কক্ষ বা কক্ষপথ ও কক্ষতল কি? 2, অধিবর্ষ কি? 2, অপসূর ও অনসূর অবস্থান কি? 3, প্রমাণ করো পৃথিবীর পরিক্রমণ গতি আছে। 5, আর টিকা প্রত্যেকটি কোশ্চেন মার্ক 2 করে। কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব ও মহাবিষুব প্রত্যেকটি ক্ষেত্রেই আলাদা আলাদা করে চিত্র দেবে। বাড়ির কাজ ভালো করে করবে, তোমরা ভালো থাকবে এই আশা রেখে আমি আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।